গরিব ঘরের ছেলে জয়ন্ত শহরের সবথেকে বড় লোকের মেয়ে দেবযানীকে বিয়ে করে নিজের গরিব কুড়ে ঘরে নিয়ে আসে। দেবযানী খুবই ভালো এবং সংস্কারী হওয়ায় নিজের গরিব শ্বশুর বাড়িতে খুব সুন্দর করে নিজেকে মানিয়ে নেয়। বিশেষ করে সে তার শাশুড়ি মা রত্না দেবীর সঙ্গে নিজের মায়ের থেকেও বেশি ভালো ব্যবহার করে। জয়ন্ত এবং দেবযানীর বিয়ে হয়ে যাওয়ার পরের দিন রত্না দেবী তার ছেলে এবং নতুন বৌমার জন্য গরম গরম আতপ চালের খিচুড়ি, লম্বা লম্বা বেগুন ভাজা এবং পাঁপড় ভাজা রান্না করে নিয়ে আসে। রত্না দেবী সেই খাবারগুলো মাটির থালাই করে মাটিতে পরিবেশন করে। জয়ন্ত মাটির উপর আসন পেতে খেতে বসে পড়ে। দেবযানীও তার স্বামীর পাশে গিয়ে বসে। কি নতুন বৌমা, তুমি এরকম মেঝেতে বসে পড়লে কেন? আমার আর জয়ন্তর মেঝেতে বসে খাবার খাওয়ার অভ্যাস আছে, কিন্তু তুমি অনেক বড়লোক ঘরের মেয়ে, তাই তুমি যদি মেঝেতে বসে আমাদের সঙ্গে খাবার খাও আমাদের খুব খারাপ লাগবে। ছি ছি মা, এমন কথা বলবেন না। আমি বড় লোকের ঘরের মেয়ে হলেও এখন আমি গরিব ঘরের বউ, তাই মাটিতে বসে খাবার খাওয়ার অভ্যাস আমাকে করতে হবে। আর মাটিতে বসে খাবার খেতে আমার কোনো সমস্যা নেই। তুমি কেন বুঝতে পারছো না দেবযানী? মা তোমাকে ঠিক কথাই বলেছেন। মাটিতে বসে খাবার খেতে তোমার ভীষণ অসুবিধা হবে, তাই তুমি খিচুড়ি নিয়ে গিয়ে খাটের উপরে বসে খাও, দেখবে অনেক আরাম করে খেতে পারবে। তোমাকে যখন আমি বিয়ে করেছি তখন আমি সব আরাম ত্যাগ করে এখানে এসেছি, আর আমি এখানে এসে বেশ ভালোই আছি। আমি পেপারে পড়েছি দেশের সব জ্ঞানীগুণী ব্যক্তিরা যতই বড় লোক হোক না কেন তারা মেঝেতে বসেই খাবার খায়। এতে ভূমির সঙ্গে তাদের যোগাযোগ স্থাপন সম্ভব হয়। আজকে থেকে আমি মেঝেতে বসেই খাবার খাবো। দেবযানীর কথা শুনে তার স্বামী এবং শাশুড়ি মায়ের খুবই ভালো লাগে, কারণ তারা ভাবতে পারেনি যে দেবযানী বড়লোক ঘরের মেয়ে হওয়া সত্ত্বেও সে এতটা সংস্কারী হবে। বাহ বৌমা, তুমি দেখতে যেমন সুন্দর তার থেকেও বেশি সুন্দর তোমার কথাবার্তা। তোমার এরকম ব্যবহার পেয়ে আমি সত্যি খুব খুশি হয়েছি। জয়ন্ত, তোকে একটা কথা বলার ছিল। তোর শাশুড়ি মা আমাকে আজকে ফোন করেছিল, উনি ওনার মেয়ে আর জামাইকে আজকে নিমন্ত্রণ করেছেন, তাই কালকে সকালবেলা তুই তোর বউয়ের সঙ্গে শ্বশুর বাড়িতে গিয়ে কিছুদিন থেকে আসবি। এই কথা শুনে দেবযানী এবং জয়ন্তর একটু খটকা লাগে, কারণ একদিন আগে পর্যন্ত দেবযানীর মা চামেলি দেবী নিজের মেয়ের সঙ্গে এরকম গরিব ছেলের সম্পর্ক মেনে নেয়নি। সেখানে বিয়ে হওয়ার একদিনের মধ্যেই চামেলি দেবীর মধ্যে এরকম পরিবর্তন দেখে তারা দুজনেই ভীষণ পরিমাণে অবাক হয়। বিশেষ করে জয়ন্ত একটু বেশি চিন্তায় পড়ে। তার মানে আমার মা তোমাকে মেনে নিয়েছে জয়ন্ত, আমাদের আর কোনো চিন্তা নেই, এবার আমিও আমার বাপের বাড়িতে যেতে পারবো। সে ঠিক আছে, কিন্তু আমাদের বিয়ের আগে উনি আমাদের সঙ্গে কেমন ব্যবহার করেছেন তোমার মনে আছে? তাই এত তাড়াতাড়ি উনি আমার মতো গরিব জামাইকে মেনে নিলেন, এই ব্যাপারটি কেমন যেন আমার একটু খটকা লাগছে। এমন সময় দেবযানীর বিয়ের আগের দিনের কথা মনে পড়ে। তুই এই গরিব ছেলেটাকে বিয়ে করে নিজের সারা জীবন ধ্বংস করে দিতে চাস? আমি এরকম গরিব জামাই কিছুতেই মেনে নিতে পারবো না। আর তুই যদি এই ছেলেটাকে বিয়ে করিস তাহলে তোর সঙ্গে আমি আর তোর বাবা কোনো রকমের সম্পর্ক রাখবো না। তুমি বেকার জেদ করছো মা, আমি একমাত্র জয়ন্তকেই বিয়ে করব, আর আমি যদি ওকে বিয়ে করতে না পারি তাহলে আমি সারা জীবনে বিয়েই করব না। আমি বুঝতেই পারছি তুই ঠিক আমার মতোই জেদি হয়েছিস, কিন্তু তাই বলে আমি কোনোদিনও এরকম বোকার মতো সিদ্ধান্ত নেইনি। তোর বাবা শহরের সব থেকে বড় লোক, আমি যখন যা চাই তোর বাবা আমাকে তাই এনে দেয়, আর তোর গরিব বর তোকে কোনোদিনও সেগুলো দিতে পারবে না। দেবযানী তার মায়ের কথায় ভীষণ পরিমাণে রেগে যায়, তাই সে বাড়ির অমতে গিয়ে জয়ন্তকে বিয়ে করে। দেবযানীর বাবা শ্যামসুন্দর বাবু এই বিয়ে মেনে নিলেও চামেলি দেবী কিছুতেই এরকম গরিব জামাইকে দু চোখে সহ্য করতে পারে না। কিন্তু হঠাৎ করে বিয়ের পরের দিনই চামেলি দেবীর নিজের স্বভাব পরিবর্তন করে নিজের মেয়ে এবং গরিব জামাইকে নিমন্ত্রণ পাঠায়। তুমি মায়ের সম্বন্ধে এরকম কেন ভাবছো বলো? উনি যখন একবার আমাদের সম্বন্ধ মেনেই নিয়েছে তখন আর আমাদের তো কোনো চিন্তা নেই। আর আমার মা একটু বেশি রাগী, তাই বলে আমার মা যে খারাপ মানুষ তা কিন্তু নয়। আমি সেই কথা একবারও বলিনি দেবযানী। ঠিক আছে, কালকে সকালবেলা উঠে তুমি তৈরি হয়ে নেবে, তারপর আমি আর তুমি গিয়ে শ্বশুরমশাই শাশুড়ি মায়ের সাথে দেখা করে আসবো। জয়ন্তর কথা শুনে দেবযানী মনে মনে খুশি হয়। পরের দিন সে বাপের বাড়ি যাবে বলে তাড়াতাড়ি করে রাত্রিবেলা ঘুমিয়ে পড়ে। অন্যদিকে চামেলি দেবী তার মেয়েকে গরিব শ্বশুর বাড়ির হাত থেকে উদ্ধার করার জন্য নানান রকমের ফন্দি আঁটতে থাকে। তার এই ভালো মানুষের পরিচয় ছিল একটা গিরগিটি স্বরূপ বদমাইশি রূপ। যখন সোজা আঙুলে ঘি ওঠে না তখন আঙুলটা ব্যাকা করা দরকার, এই ভেবেই চামেলি দেবী এরকম ভালো মানুষ হয়ে মেয়ে এবং গরিব জামাইকে নিজের বাড়িতে নিমন্ত্রণ পাঠায়। গরিব জামাই বাড়ি আসার পর ওকে এমন অপমান করব যে ও বাবা গো মা গো বলে আমার মেয়েকে ছেড়ে দিয়ে এখান থেকে পালিয়ে যাবে। তারপর একটা বড় লোক ছেলে দেখে আমি আমার মেয়ের বিয়ে দেব।
পরের দিন সকালবেলা বাপের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে দেবযানী তার স্বামীর সঙ্গে অটোতে উঠে পড়ে। অন্যদিকে শ্যামসুন্দর বাবু এবং চামেলি দেবী নিজের মেয়ে এবং গরিব জামাইয়ের আসার জন্য অপেক্ষা করতে থাকে। কি হলো গিন্নি, তুমি এরকম পায়ের ওপর পা তুলে বসে আছো কেন? নিজে ফোন করে মিয়ার জামাইকে নিমন্ত্রণ পাঠালে, আর এখন যখন ওরা আসছে তাহলে ওদের সেবার ব্যবস্থা করো। নিজের জামাইয়ের জন্য একটু ভালো মন্দ রান্না বান্না করে দাও। ওই গরিব ভিখারি জামাইয়ের জন্য আমার রান্না করতে বইয়ে গেছে। আমার মেয়ে মটন বিরিয়ানি খেতে ভালোবাসে, সেই কারণে আমি মটন বিরিয়ানি, স্ট্রবেরি শেক আর রাবড়ি দোকান থেকে অর্ডার করে দিয়েছি। ব্যাস, আমার আর কাউকে নিয়ে কোনো চিন্তা নেই। সে কি কথা, তোমার মেয়ে এত কিছু খেলে তোমার জামাই কি খাবে? আমাদের তো মেয়ের তুলনায় জামাইকে বেশি আপ্যায়ন করা দরকার, কারণ জামাই খুশি থাকলেই আমাদের মেয়ে তবেই তো খুশি থাকবে। শোনো, যখন আমার প্রকৃত বড়লোক জামাই হবে তখনই আমি তাকে রান্না করে খাইয়ে খুশি করব, কিন্তু এখন এই গরিব ছেলেটাকে যে করেই হোক আমার মেয়ের জীবন থেকে আমি তাড়িয়েই ছাড়বো। আর এই গরিব ছেলেটাকে যদি খাবার খাওয়াতেই হয় তাহলে আমার রান্নাঘরে বাসি ডাল ভাত পড়ে আছে, সেটাই খেয়ে নেবে। তুমি এসব নিয়ে বেশি চিন্তা করতে যেও না, তাহলে মাথা ঘেটে ঘ হয়ে যাবে। শ্যামসুন্দর বাবু একটু শান্ত স্বভাবের হওয়ায় সে তার স্ত্রীর কথা শুনে চুপ করে যায়। অন্যদিকে অটোতে করে শ্বশুর বাড়িতে আসার সময় জয়ন্ত একটি দোকানের সামনে অটোওয়ালাকে দাঁড়াতে বলে। কি হলো, অটো দাঁড় করালে কেন? আমাদের এমনিতেই তো অনেক দেরি হয়ে গেছে, তার উপর যদি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে পড়ি আরো দেরি হবে কিন্তু। আরে বিয়ের পর প্রথম শ্বশুর বাড়িতে যাচ্ছি, এরকম খালি হাতে চলে যাওয়া যায় নাকি? তাই আমি ঠিক করেছি নিজের শ্বশুর মশাই শাশুড়ি মায়ের জন্য দামি দামি উপহার নিয়ে যাব, আর এক বাক্স মিষ্টি কিনে নেব। কেন বেকার টাকা পয়সা নষ্ট করছো কেন? আর তুমি তো ভালো করেই জানো আমার মা আর বাবার কাছে কোনো জিনিসের অভাব নেই, তাই তোমাকে আর বাড়তি কিছু দিতে হবে না। আমি আর তুমি ওনাদের সামনে উপস্থিত হলেই ওনারা খুশি হবেন। চলো এবার। সে তুমি যাই বলো না কেন, যেটা আমার কর্তব্য আমি করবই। হতে পারে ওনারা অনেক বড় লোক, তাই বলে আমার শিক্ষামাই বলছে যে ওনাদের জন্য কিছু একটা নিয়ে যাওয়া দরকার। এই বলে জয়ন্ত দেবযানীর সঙ্গে দোকানে ঢুকে পড়ে। জয়ন্ত নিজের ক্রেডিট কার্ড দিয়ে তার শাশুড়ি মায়ের জন্য একটা দামি বেনারসি শাড়ি কেনে আর শ্বশুর মশাইয়ের জন্য একটা অত্যন্ত দামি পাঞ্জাবি কেনে। সেই সাথে তারা দুজনে মিলে অনেক দামি দামি মিষ্টি কিনে চামেলি দেবীর বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। কিছুক্ষণের মধ্যেই তারা দুজনে চামেলি দেবীর বাড়িতে গিয়ে পৌঁছায়। জয়ন্ত শাশুড়ি মা বরণ করার জন্য দরজায় আগে থেকেই দাঁড়িয়ে থাকে, কিন্তু সে নিজের মেয়েকে ভালোবেসে বরণ করলেও গরিব জামাইকে মোটেই পাত্তা দেয় না। গরিব জামাই শাশুড়ি মায়ের আশীর্বাদ নিলেও সে একেবারে জয়ন্তকে উপেক্ষা করে, ফলে জয়ন্তর ভীষণ খারাপ লাগে। জয়ন্ত যখন তার বউয়ের সঙ্গে গিয়ে সোফাতে বসতে যায় সেই সময় চামেলি দেবী বলে, একি তুমি কি করছো? তুমি সোফাতে বসবে না, দেখো তোমার জন্য সোফার পাশে একটা কাঠের ভাঙা চেয়ার রাখা আছে, তুমি ওই চেয়ারেই বসে পড়ো, কারণ এটা আমাদের বড় লোকেদের সোফা, তো এই সোফাতে বসতে তোমার ভালো লাগবে না। দেবযানী তার মায়ের মুখে এই কথা শুনে ভীষণ লজ্জায় পড়ে যায়, আর সে তৎক্ষণাৎ বুঝতে পারে যে তার মা ইচ্ছে করে তাদেরকে অপমান করার জন্যই নিজেদের বাড়িতে চেঁচে পড়ে নিমন্ত্রণ করেছে। কিন্তু তবুও জয়ন্ত হাসি মুখে সেই কাঠের চেয়ারের উপর বসে পড়ে। আর দেবযানী, একদিনেই তোর মুখটা কেমন শুকিয়ে গেছে, আমার মনে হচ্ছে তুই ভালো মন্দ কিছুই খেতে পাসনি। অবশ্যই গরিব শ্বশুর বাড়ি, তো কি করে তোকে ভালো মন্দ খাবার খাওয়াবে বলতো? ওরা তো নিজেরাই আলু সেদ্ধ ভাত খেয়ে বেঁচে থাকে। এই কারণেই আমি বলেছিলাম তুই একটা বড়লোক ছেলেকে বিয়ে কর, তাহলেই তুই সুখী থাকবি। মা প্লিজ, তুমি একটু চুপ করবে? তুমি তখন থেকে আমার বরকে অপমান করছো, আমি কিন্তু চুপচাপ সহ্য করছি। আর তোমাকে কে বলেছে আমি ভাত খেতে পাইনি? শ্বশুর বাড়িতে আমার শাশুড়ি মা আর আমার বর আমাকে যথেষ্ট ভালো মন্দ খাবার খাইয়েছে। উফ গিন্নি, তোমাকে আমি বুঝিয়ে আর পারবো না। আমাদের জামাই কতটা স্মার্ট, কতটা শিক্ষিত ছেলে, তবুও তুমি ওকে অপমান করছো কেন? হ্যাঁ, এখন হয়তো গরিব, ওর কাছে সেরকম অর্থ নেই, কিন্তু একদিন ঠিক টাকা পয়সা কামিয়ে নেবে দেখো, তাই বলে তুমি ওকে ছোট করতে পারো না। না না, ঠিক আছে, উনি আমার গুরুজন, তাই আমি ওনার কথাই খারাপ মনে করিনি। যাই হোক, উনি তো আমাদের সম্পর্কে শাশুড়ি মা, সেই জন্য উনি আমাকে দু চারটে খারাপ কথা বলতেই পারেন। জয়ন্তর এরকম কথা শুনে চামেলি দেবী আরো জ্বলে যায়, তাই সে গরিব জামাইকে আরো ভীষণ পরিমাণে অপমান করতে শুরু করে। সে রান্নাঘরে যায় এবং নিজের জামাইয়ের জন্য এক গ্লাস লেবুর জল এবং 2-3টে বাতাসা নিয়ে চলে আসে। এই নাও জামাই, তুমি লেবুর জল আর বাতাসা খেয়ে নাও, তাহলে তোমার পেটটা ঠান্ডা হবে। প্রথমে ভেবেছিলাম তোমাকে স্ট্রবেরি শেক খাওয়াবো, কিন্তু আমি ভুলেই গেছি তুমি তো গরিব, তোমার পেটেও সব স্ট্রবেরি শেক সহ্য হবে না। মা, এসব কথা শুনে আমি আর এক মুহূর্তে এই বাড়িতে বসতে পারবো না। তুমি বড়লোক বলে তুমি নিজেকে কি ভেবেছো বলো তো? এখন আমি বুঝতে পারছি তুমি ইচ্ছে করে আমার শাশুড়ি মাকে ফোন করেছিলে যাতে তুমি আমাদেরকে এখানে ডেকে এভাবে অপমান করতে পারো। ছি! আরে দেবযানী, তুমি কেন এতটা রিঅ্যাক্ট করছো? লেবুর জল সত্যিই তো পেটের মধ্যে খুব ভালো, আর তাছাড়া ধীরে ধীরে শীত পেরিয়ে তো গরম পড়ে যাচ্ছে, সুতরাং এখন লেবুর জল সবাইকে খেতে হবে। এখন আমি গরিব বলে লেবুর জল খাচ্ছি, কদিন পর দেখবে তোমার বড়লোক মাই লেবুর জল খাবে।
জয়ন্তর এই কথা শুনে চামেলি দেবী একেবারে জ্বলে পুড়ে যায়। সে এত অপমান করেও গরিব জামাইকে কিছুতেই প্রতিহত করতে পারে না। এমনকি শ্যামসুন্দর বাবু তার জামাইয়ের হয়ে কথা বলে। যাও গিন্নি, নিজের জামাইয়ের জন্য ভালো মন্দ রান্না করে নিয়ে এসো। সকালবেলা জামাইয়ের জন্য কাজের লোককে দিয়ে বড় বড় ইলিশ মাছ আর গলদা চিংড়ি আনিয়েছি। তুমি ইলিশ মাছ ভাপা, চিংড়ি মাছের মালাইকারি রান্না করো, কেমন? আমার এই গরিব জামাইয়ের জন্য রান্না করতে বয়েই গেছে। আর শোনো, তুমি তোমার গরিব জামাইয়ের সাপোর্টে কথা বলা বন্ধ করো। দেবযানী, তুই আমার সঙ্গে রান্নাঘরে চল। আমি তোর জন্য গরম গরম মটন বিরিয়ানি, রাবড়ি আর স্ট্রবেরি শেক অর্ডার করেছি। আমি জানি তুই যতই বলিস না কেন, এই কদিনে তুই ভালো মন্দ কিছুই খাবার খেতে পাসনি, তাই আমি তোকে নিজের হাতে আজকে খাবার খাইয়ে দেব। আর জামাই বাবা, তোমার জন্য আমি বাসি ডাল ভাত রেখেছি, তুমি মেঝেতে বসে খেয়ে নাও। দেবযানীর এবার সহ্যের সীমা ছাড়িয়ে যায়। সে নিজের স্বামীর অপমান আর কিছুতেই মেনে নিতে পারে না, তাই সে তার মায়ের বিরুদ্ধে প্রতিবাদী গর্জে ওঠে। মা, তুমি বড়লোক হতে পারো, কিন্তু তোমার মন ভীষণ নিকৃষ্ট। তুমি আমার গরিব স্বামীকে অপমান করতে করতে ভুলেই গেছো যে জয়ন্ত কখন থেকে তোমাদের জন্য উপহার নিয়ে বসে আছে। তোমার এতই অপমান করে জ্বালা যে তুমি একবার উপহারটার দিকে তাকালে পর্যন্ত না। আর তোমার গরিব জামাই নিজের ক্রেডিট কার্ডের 50,000 টাকা খরচা করে তোমার পছন্দের বেনারসি আর বাবার জন্য পাঞ্জাবি কিনে এনেছে। দেবযানীর এমন কথা শুনে চামেলি দেবী একেবারে চুপ করে যায়। চামেলি দেবী যে ধরনের দামি বেনারসি শাড়ি পরতে পছন্দ করে, জয়ন্ত ঠিক সেই ধরনেরই একটা বেনারসি শাড়ি তার শাশুড়ি মায়ের জন্য কিনে নিয়ে আসে। এমনকি দেবযানী বারণ করলেও জয়ন্ত তার কোনো কথা শোনে না। দেবযানীর কথা শুনে চামেলি দেবী যখন সেই বেনারসিটা দেখে, তখন তার চোখে জল চলে আসে। ও, এই বেনারসি শাড়িটা, এই শাড়িটার তো অনেক দাম। আমি তোমার শ্বশুর মশাইকে অনেকবার বলেছিলাম, তবুও আমাকে এই শাড়িটা কিনে দেয়নি। কিন্তু তুমি আজকে আমার জন্য এই শাড়িটা কিনে নিয়ে এসেছো। আমার এই শাড়িটা ভীষণ পছন্দ। কেন এখন কেন মা? একটু আগে নিজের জামাইকে গরিব বলে অনেক অপমান করেছো, আর জামাইয়ের হাতে যেই দামি উপহার দেখেছো, তখন জামাই ভালো হয়ে গেল বলো? আমার স্বামী গরিব হতে পারে, কিন্তু ওর মন গরিব নয়। আর তুমি বড়লোক হলেও তোমার মন গরিব। এই বলে দেবযানী যখন জয়ন্তকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাবে, ঠিক সেই সময় চামেলি দেবী তাদেরকে বাধা দেয়। আমার ভুল হয়ে গেছে জামাই বাবা, আমি তোমাদের আর কখনো কোনো অপমান করব না। সত্যি তুমি আমার মেয়েকে অনেক ভালোবাসো, আর আমাদেরকে তুমি অনেক সম্মান করো। তোমরা দয়া করে এই বাড়ি থেকে কোথাও যেও না। না মা, আপনি স্নেহ করে আমাদেরকে জড়িয়ে ধরেছেন, তাতে আমি অনেক খুশি। কিন্তু আমার মা অসুস্থ, তাই আমি বাড়ি ছেড়ে বেশিক্ষণ থাকতে পারি না। সুতরাং আজকে আমাকে চলে যেতেই হবে। কিন্তু আপনার মেয়ে যদি আপনার কাছে থাকতে চাই, ও থাকতে পারে, ওকে আমি জোর করব না। দেবযানী তার বড়লোক বাপের বাড়িতে থাকতে চায় না। সে নিজের স্বামীর সঙ্গে গরিব শ্বশুর বাড়িতেই ফিরে যায়। কিন্তু পরবর্তীকালে চামেলি দেবী নিজের সমস্ত ভুল শুধরে নেয়, আর সে তার গরিব জামাইকে সবসময় আপ্যায়ন করে। এইভাবে লুকিয়ে লুকিয়ে আর কতদিন দেখা করবে? এবার তো বাড়িতে বিয়ের কথা বলো। আমার বাড়িতে তো আমি সবাইকে বলে দিয়েছি। আমি মেয়ে হয়ে বলে দিলাম, আর তুমি ছেলে হয়ে এমন ভয় পাচ্ছ যেন তোমার মা জানতে পারলে তোমার বাইরে বেরোনোই বন্ধ করে দেবে। তুমি কি স্কুলে পড়ো এখনো? এই রোজ রোজ দেখা করতে এলেই তোমার এই একই কথা আর ভালো লাগে না, জানো তো? আমি যে কিভাবে সব ম্যানেজ করি আমিই জানি। আমার একটা দুটো নয়, তিনটে মা, আর তিনজনই তিন রকমের। সেই জন্যই তো বাড়িতে বলতে পারছি না। আমি যখন বলেছি আমার কোনো অসুবিধা নেই, আমি মানিয়ে নেব, তাহলে তুমি এত ভয় পাচ্ছ কেন? তুমি বাড়িতে বলে দাও, তারপর যা হবে আমি সব সামলে নেব। সেদিন বাড়ি ফিরেই অনুরাগ তার 3 মাকে নেহার কথা বলে দেয়। প্রথমে তাদের আপত্তি থাকলেও পরে তারা 3 জনই নেহা আর অনুরাগের সম্পর্ককে মেনে নেয়। 2 বাড়ির মধ্যে আলোচনা করে কয়েকদিন পর ধুমধাম করে নেহা আর অনুরাগের বিয়ে হয়। নেহার 3 শাশুড়ি ছিল, রমলা, বিমলা এবং প্রমিলা। রমলার ছেলে ছিল অনুরাগ। অনুরাগের জন্মের পরপরই তার বাবা মারা যায়। এর ফলে রমলা অত্যন্ত একা হয়ে পড়ে এবং একা হাতে বাচ্চা সামলাতে সে হিমশিম খেয়ে ওঠে। তাই তাকে সাহায্য করতে তার বাকি 2 বোন বিমলা এবং প্রমিলা আসে এবং তারপর থেকে 3 বোন মিলে একসঙ্গে অনুরাগকে মানুষ করে। আর অনুরাগও 3 জনকেই মা বলেই ডাকে। নেহা আর অনুরাগের বিয়ের প্রথম সব ঠিকই চলতে থাকে। একদিন, বৌমা, ও বৌমা, খাবার নিয়ে এসো। এত বেলা করে ব্রেকফাস্ট করলে আমি ওষুধ খাবো কখন? এত দেরি করবে জানলে একেবারে দুপুরের খাবারই চেয়ে নিতাম। দেখেছো কাণ্ড, এই মেয়ে এখনো আসে না। আমার সিরিয়ালটাও শুরু হয়ে যাবে। এই দিদি, তুই থাম তো। এমনিতেই একটা বাচ্চা মেয়ে, তার উপর এত কিছু সামলাচ্ছে। এখনই তো অনুরাগ বেরোবে,
তাই বোধহয় ওকে সব গুছিয়ে দিচ্ছে, তাই দেরি করছে মেয়েটা। দেরি কোথায় হচ্ছে দিদি, সবে তো সকাল 9টা, আর এর আগে আমরা কখনো খেয়েছি? আর বর্দি, তোর সিরিয়াল তো 11টায় শুরু হয়, এখন থেকে মেয়েটাকে এভাবে তাড়া দিচ্ছিস কেন? এই শোন, ও অন্য বাড়ির মেয়ে, ওকে এবাড়ির আদব কায়দা সব শেখাতে হবে। প্রথম প্রথম একটু শক্ত হাতে না ধরলে নেহা যে কবে দুটো পাখনা গজিয়ে পাখি হয়ে যাবে সেটা তোরা টেরও পাবি না। রমলার কথা শুনে বাকি দুই বোন হেসে ওঠে। তারা তিন বোন কথা বলতে থাকে। এমন সময় নেহা তাদের খাবারগুলো এনে টেবিলে রাখে। খাবার দেখেই রমলার মাথায় হাত পড়ে যায়। এটা তুমি কি এনেছো? তুমি জানো না তোমার শ্বশুর মশাই মারা যাওয়ার পর থেকে আমি আমিষ বা আমিষের ছোঁয়া খাই না? কি অবস্থা! হে উপরওয়ালা, এই কেমন বৌমা আনলো আমার ছেলে! এ তো দেখছি আমাকে না খাইয়েই মারবে। আরে মা, এটা আপনার জন্য নয়, আমি ভুল করে আপনাকে দিয়ে দিয়েছি। এটা মেজো মায়ের জন্য। আপনার জন্য আমি তো লুচি তরকারি এনেছি, আমি কিছুই ভুলিনি, শুধু দিতে একটু ভুল হয়ে গেছে। দেখেছো দিদি, কত কাজের আমাদের বৌমা, সব মনে রেখে ঠিক ঠিক করে করেছে। ওকে আর বকো না তো তুমি, এই তো কয়েকদিন হলো ও এসেছে, একটু সময় দাও, সব শিখে যাবে। তুমি এই ডিম আর লুচি তরকারি একসাথে রান্না করেছো? সর্বনাশ! আমি তো আমিষের ছোঁয়াও খাই না, এবার কি আমি না খেয়ে থাকবো? তোমার হাতে রান্নাঘরের দায়িত্বটা দেওয়াই আমার ভুল হয়ে গেছে। ইস, ছ্যাঃ, সরাও এখান থেকে এসব। তুমি এইভাবে মেয়েটাকে বলো না দিদি, মেয়েটা তো বাচ্চা, তোমাকে কিছু খেতে হবে না, আমি তোমাকে ফল কেটে দিচ্ছি, তুমি ওটা খেও। আর শোনো নেহা, তুমি আগে বড় দিদির খাবার রান্না করবে, আর তারপরে তুমি আমাদের খাবার রান্না করবে, ঠিক আছে? এই বলে খাওয়া দাওয়া শেষ করে তারা সেখান থেকে চলে যায়। বিয়ের প্রথম দিকে সবকিছু ঠিক থাকলেও দিনের পর দিন তিন শাশুড়ি মায়ের ফরমাইশ একের পর এক বাড়তেই থাকে। নেহার তিন শাশুড়ির তিনজনই চাইতো তাদের কাজটা নেহা আগে করুক, আর নেহা কার কাজ আগে করবে সেই নিয়ে তাদের তিনজনের মধ্যে ঝগড়া লেগেই থাকে। একদিন, বৌমা, একটু আমার ঘরে আসো তো, তাড়াতাড়ি আসবে। আর হ্যাঁ, আসার সময় একটু তেল গরম করে নিয়ে এসো, পাটা খুব ব্যথা করছে, একটু মালিশ করে দেবে, একটুও চলতে পারছি না আমি, উফ কি ব্যথা। নেহা তেল গরম করে রমলা দেবীর ঘরে যাওয়া মাত্রই তার বাকি শাশুড়ি মাও সেখানে দৌড়ে দৌড়ে আসে। নেহা মা, ছাদে আমার জামা কাপড়গুলো রাখা আছে, একটু নিয়ে আসবি? এখনই বৃষ্টি আসবে, ভিজে গেলে আমি ওটা পরে রমেনের বিয়েতে যেতে পারবো না, একটু তাড়াতাড়ি এনে দে না মা। নেহা, তুই আমার ঘরে চল, আমার হাতে একটু মেহেন্দি পরিয়ে দিবি, আমাকেও তো বিকেলে রমেনের বিয়েতে যেতে হবে, চল চল তাড়াতাড়ি চল। নেহা কিছু বুঝতে পারে না সে কি করবে, কাকে আগে সাহায্য করবে। এরকম আগেও হয়েছে, নেহাকে নিজেদের কাছে ডাকতে এসে তারা নিজেদের মধ্যে ঝগড়া শুরু করে দেয়। তাই এবারও নেহা চুপ করেই ছিল, কারণ সে জানতো এবারও তার তিন শাশুড়ি ঝগড়া করতে করতে নেহাকে দিয়ে কাজ করানোর কথা ভুলে যাবে। দেখুন মায়েরা, আমি সবার কাজ করে দিতে রাজি, কিন্তু আপনাদেরকে নিজেদের মধ্যে ঠিক করে নিতে হবে আমি কার কাজ আগে করব। যতই হোক আপনারা আমার গুরুজন, আর তিনজনেই আমার শাশুড়ি মা, আমি চাই না একজনের কাজ করতে গিয়ে আমি অন্যজনকে কষ্ট দিই, তাই এবার আপনারাই সিদ্ধান্ত নিন। নেহার কথা তাদের সঠিক বলে মনে হয় এবং কার কাজ নেহা আগে করবে এই নিয়ে তারা আবার ঝগড়া করতে শুরু করে দেয়। শোন তোরা এখন নিজেদের ঘরে যা, আমার পায়ের মালিশ হয়ে গেলে বৌমা এক এক করে তোদের কাজও করে দেবে। যতই হোক আমি বড়, আর বড় শাশুড়ির কাজ তো আগে করবে, এটাই স্বাভাবিক। বড়? বাবারে বাবা, বড্ড আমার বড় শাশুড়ি এলেন রে। বৃষ্টি কি আমার দিদির পায়ের মালিশের জন্য অপেক্ষা করবে? শাড়িটা কত কষ্ট করে কেচে ধুয়ে মেলে এসেছি, ভিজে গেলে তুই তো শাড়ি আমাকে পরতে দিবি তো? যত সব। তোর শাড়ি ভিজে গেলে আমার শাড়ি পরবি, কিন্তু আমাকে এক্ষুনি মেহেন্দি লাগাতে হবে, না হলে সময় মতো রং আসবে না। সবে তো 40 বছর বয়স আমার, এখনো একটা বয়ফ্রেন্ড পাওয়ার সুযোগ আছে, আমাকে আগে মেহেন্দি পরিয়ে দে। চল বৌমা চল। ছি ছি, কিরকম নির্লজ্জ মেয়ে দেখো, বৌমার সামনে দাঁড়িয়ে বয়ফ্রেন্ড বানানোর গল্প শোনাচ্ছে, লজ্জাও করে না তোর? এভাবে আবার নেহার তিন শাশুড়ি মায়ের মধ্যে ঝগড়া লেগে যায়। নেহা কি করবে বুঝে না পেয়ে সেখান থেকে চলে যায়। নেহা কিছুতেই বুঝতে পারতো না সে তার তিন শাশুড়িকে কিভাবে সামলাবে। এমনই একদিন নেহা অনুরাগকে ফোন করে বলে,
অনুরাগ, তুমি কোনো একটা আইডিয়া তো দাও, আমি কিভাবে এদেরকে সামলাবো? তুমি এতগুলো বছর তো এদের সঙ্গে কাটিয়েছো, আমি তো টিপস চাইছি শুধু। বলো না অনুরাগ, কি করলে তিন শাশুড়ি মাই খুশি হবে আর নিজেদের মধ্যে ঝগড়া করবে না? আমার রোজ মনে হয় ওনারা আমার জন্য ঝগড়া করছেন, আমার ভালো লাগে না। তুমি চিন্তা করো না নেহা, আমি যেভাবে এতে শান্ত করার উপায় পেয়ে গিয়েছিলাম ঠিক তুমিও পেয়ে যাবে। ধৈর্য ধরো, তুমি এই নিয়ে বেশি ভেবো না, এখন ঘুমিয়ে পড়ো, কেননা সকালে ঘুম থেকে উঠে তো তোমার আবার মিশন তিন শাশুড়ি শুরু হবে। কিন্তু তুমি তাও আমাকে বলো, তোমার সাথে এরা কিভাবে এত শান্তভাবে থাকে, কথা বলে? আমার সাথে এমন তো করে না। আমি কখনো কখনো কাজ করতে করতে হাঁপিয়ে যাই, কিন্তু ওনারা অর্ডার করতে করতে কখনোই হাঁপায় না। আমি বুঝতেই পারি না কিভাবে সব ম্যানেজ করব। তুমি বলো, তুমি কি করেছিলে, বলো না। আরে বাবা, আমি ইচ্ছা করে কিচ্ছু করিনি। কয়েক বছর আগে আমি মাদের দিয়ে কাজ করতে গিয়ে খুব কনফিউজ হয়ে যাচ্ছিলাম। তখন কোন কাজটা আগে করবো আর কোনটা পরে করবো কিছুই বুঝতে পারছিলাম না। তাই আমি তাড়াহুড়ো করে ছাদে যাচ্ছিলাম আর তখনই সিঁড়ি থেকে পড়ে যাই। তখন আমার অনেক চোট লাগে, তারপরে এরা সব শান্ত হয়ে যায়। তুমি আবার এসব করতে যেও না জানো, এবার ঘুমিয়ে পড়ো। এই বলে অনুরাগ ফোন রেখে দেয়। কিন্তু সে সারা রাত ধরেই ভাবতে থাকে কিভাবে তার তিন শাশুড়িকে মিলমিশ করিয়ে রাখা যায়। এরকম প্রত্যেক দিনের ঝগড়া তার আর ভালো লাগতো না। ভাবতে ভাবতে সে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা। বৌমা, একটু আমার ঘরের পাখাটা মুছে দাও তো, একটু ঠিক করে হাওয়া গায়েই লাগছে না, মনে হয় ধুলো জমেছে, একটু মুছে দাও, এই গরমে আর থাকা যাচ্ছে না। এই কথা শুনে বিমলা দেবীও সেখানে চলে আসে আর বলে, আমার সাথে আমার ঘরে এসে তো বৌমা, আলমারিটার কি অবস্থা হয়েছে। এই বাড়িতে তো আর কারো সাহায্য পাওয়া যায় না, তাই তোমাকেই ডাকতে এলাম। চলো তো বৌমা, এসো এসো, সারা বিছানা জুড়ে জিনিসপত্র অগোছালো হয়ে পড়ে আছে, তুমি এসে না গোছালে শুতে বসতে পারবো না। তখনই প্রায় হাঁপাতে হাঁপাতে প্রমিলা দেবী এসে বলে, বৌমা শিগগিরই চলো, এক ফোঁটাও সময় নষ্ট করা যাবে না, চলো চলো তাড়াতাড়ি করো। কিন্তু কোথায় যাব? এত তাড়াহুড়ো করছেন কেন, কি হয়েছে? আমার চুলে একটু হেনা লাগিয়ে দেবে চলো, আমার একটা দুটো পাকা চুল দেখা যাচ্ছে, এভাবে আমি রাস্তায় বেরোতে পারবো না, চলো বৌমা চলো। এভাবেই তারা নিজেদের কাজের জন্য নেহাকে ডাকতে থাকে আর আবার তারা নিজেদের মধ্যে এই নিয়ে ঝামেলা শুরু করে দেয়। ও আমার ছেলের বউ, আমি যা বলবো সেটাই আগে করবে, তোদের কাজ পরে করবে। ও, এ তোর একা ছেলের বউ কবে থেকে হলো? আর বিয়েতে সবচেয়ে দামি উপহার একে আমি দিয়েছি, তাই এ সবার আগে আমার কাজ করবে। ওদের বিয়েতে সবচেয়ে বেশি টাকার উপহার আমি দিয়েছি, ও আমার কাজ করবে, তাই না নেহা মা? নেহা খুব রেগে গিয়ে চিৎকার করতে থাকে। তার চিৎকার শুনে সবাই শান্ত হয়ে যায়। তারা নেহাকে এরকম আচরণ করতে আগে কখনোই দেখেনি। যে আগে বলেছে আমি তার কাজ আগে করব, আগে বড় শাশুড়ি মা বলেছেন, তাই আমি এনার কাজ আগে করব, আপনারা অপেক্ষা করুন। এই বলে নেহা পাখা পরিষ্কার করার জন্য টুলে উঠতে চায় আর তখনই সে পা পিছলে পড়ে যায়। কিন্তু তখনও তার শাশুড়িদের টনক নড়ে না। তারা নেহাকে তাড়াতাড়ি উঠে কাজ করতে বলে। নেহা উঠে দাঁড়ানোর চেষ্টা করতে গেলে আবার পড়ে যায়। এই দেখে তার তিন শাশুড়ি মা খুব ভয় পেয়ে যায় এবং সঙ্গে সঙ্গে বাড়িতে ডাক্তার ডাকে। কি হয়েছে ডাক্তার বাবু, এই দাঁড়াতে পারছে না কেন? পাটা ঠিক আছে তো? আমার বৌমা আবার চলতে পারবে তো? না, পা ঠিক নেই, পড়ে গিয়ে ওনার পায়ের হাড়ে ক্র্যাক ধরেছে। ওনাকে এখন অনেক সাবধানে থাকতে হবে আর পুরো 2 মাস রেস্ট নিতে হবে। হাঁটা চলা একদম বন্ধ। এগুলো মানতে পারলে তবে উনি আবার হাঁটতে পারবেন। কিন্তু ডাক্তার বাবু, বাড়ির এত কাজ কে করবে? আমি না করতে পারলে তো হবে না, আপনি অন্য কোনো উপায় বলুন। দরকার হলে আমি হুইল চেয়ারে বসে বসে সব কাজ করব, কিন্তু আমার তিন শাশুড়ির সব আদেশ আমাকে মানতেই হবে, না হলে এনারা একে অপরের সঙ্গে সাপ বেজির মতো লড়াই করতে থাকবেন। নেহার কথা শুনে তার তিন শাশুড়ি অত্যন্ত লজ্জিত বোধ করে। তারা বুঝতে পারে তারা একটা মেয়ের উপর কিভাবে নিজেদের সমস্ত দায়িত্ব চাপিয়ে দিয়েছিল। তারা একের পর এক সবাই নেহার কাছে ক্ষমা চায়। বৌমা, আমাকে ক্ষমা করে দাও, আমি না বুঝেই তোমাকে নিজেদের রেশারেশির মধ্যে টেনে এনেছি, আমাদের ভুল হয়ে গেছে। হ্যাঁ বৌমা, দিদি ঠিক বলেছে, আমরা তোমার কথা না ভেবেই শুধু নিজেদের কথা ভেবে তোমাকে এত খাটিয়েছি, আমরা খুবই লজ্জিত। দুই দিদি তো আমার মনের কথাই বলে দিল। আমরা একের পর এক তোমাকে দিয়ে কত কাজ করিয়ে গেছি, আর তুমি করেও গেছো, কখনো মানা করনি। তাই আমরা তোমার কথা না ভেবে শুধু নিজেদের মধ্যে চুলোচুলি করেছি। আমাদেরকে ক্ষমা করে দিও বৌমা, আজ থেকে আর এরকম হবে না।
এই বলে তারা সেখান থেকে চলে যায়। নেহা মনে মনে খুবই খুশি হয়। সে খুশি হয়ে অনুরাগকে ফোন করে। অনুরাগ, তোমার আইডিয়াটা কাজ করে গেছে, শুধু তফাৎ একটাই, আমি পড়ে যাওয়ার অভিনয় করতে গিয়ে সত্যিই পড়ে গিয়ে পায়ের হাড় ভেঙে ফেলেছি। তবে যাই হোক, এতে করে আমার শাশুড়ি মায়েরা অন্তত নিজেদের ভুল বুঝতে পেরেছেন, এটাই অনেক। থ্যাংক ইউ অনুরাগ। এই বলে নেহা ফোন রেখে দেয়। আগামী 2 মাস পর্যন্ত তাকে একটুও জল নিয়ে খেতে হয়নি। নেহার 3 শাশুড়ি মা দিনরাত অক্লান্তভাবে তার সেবা করে তাকে সুস্থ করে তোলে। এখন নেহা ঠিকভাবে দাঁড়াতেও পারে, আবার হাঁটতেও পারে। তার 3 শাশুড়ি মা আর কখনোই তাকে আগের মতো কাজ করিয়ে বিব্রত করে না। এভাবেই তারা আগামী দিনগুলো খুশিতে কাটাতে থাকে।